একদিন অমাবস্যার রাত, আকাশে মেঘের ঘনঘটা, সমুদ্রের ঢেউগুলো যেন খেপাটে হয়ে তীরে আছড়ে পড়ছে। হঠাৎ অয়ন এক অদ্ভুত সুর শুনতে পেল। এটা কোনো বাতাসের শো শো শব্দ নয়, এ যেন এক বিষণ্ণ অথচ মায়াবী কোনো কণ্ঠের গান। অয়ন টর্চ হাতে নিয়ে পাথুরে সমুদ্র তটের দিকে এগিয়ে গেল। বিশাল এক পাথরের আড়ালে সে যা দেখল তাতে তার চোখ পলক পড়ছিল না। চাঁদের আবছা আলোয় সে দেখতে পেল এক অপরূপা নারী। তার গায়ের রং মুক্তোর মতো সাদা, চুলগুলো সমুদ্রের শ্যাওলার মতো দীর্ঘ আর নীলাভ, কিন্তু কোমরের নিচ থেকে তার শরীরটা মানুষের মতো নয়, সেখানে ঝিকমিক করছে রূপালী রঙের আঁশযুক্ত বিশাল এক মাছের লেজ। সে এক জলপরী। জলপরীটি কাঁদছিল, তার চোখে জল গড়িয়ে পড়তেই তার ছোট ছোট উজ্জ্বল মুক্তোয় পরিণত হচ্ছিল। অয়ন ভয়ে ভয়ে কাছে গিয়ে দাঁড়াতেই জলপরীটি চমকে উঠল। সে সমুদ্রে ঝাঁপ দিতে চাইল, কিন্তু দেখল তার ডানা হাতটি পাথরের খাঁজে আটকে রক্তাক্ত হয়ে আছে। অয়ন ধীরে স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করতে চাই। জলপরীটি অদ্ভুত এক ভাষায় কিছু বলল যা অয়ন বুঝল না, তবে তার চোখের করুণ চাহনি অয়নের হৃদয়ে স্পর্শ করল। অয়ন নিজের পরনের জামার এক টুকরো কাপড় ছিঁড়ে জলপরীর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। সেই রাতে সমুদ্রের পাড়ে বসে দুই ভিন্ন জগতের প্রাণীর এক অদ্ভুত নীরব কথোপকথন হলো। জলপরীটির নাম ছিল নীরা। এরপর থেকে প্রায় প্রতি রাতেই অয়ন আর নীরা দেখা করত। নীরা ধীরে ধীরে মানুষের ভাষা বুঝতে পারল। সে অয়নকে শোনাতো সমুদ্রের তলদেশের অদ্ভুত সব কাহিনী, হীরা জহরত দিয়ে গড়া প্রাসাদ, কথা বলা মাছ আর অন্ধকারে খাদের রহস্য। আর অয়ন তাকে শোনাতো পাহাড়, জঙ্গল আর মানুষের অনুভূতির কথা। নীরা বলতো, আমাদের পৃথিবীতে আবেগ নেই অয়ন, আছে শুধু নিয়ম। আমরা অমর হতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করার ক্ষমতা নেই। কিন্তু তোমার চোখে আমি যা দেখি তা আমার রাজপ্রাসাদের সমস্ত মণিরত্নর চেয়ে দামি। অয়ন নীরাকে ভালোবেসে ফেলল। সে প্রতিদিন নীরাকে দেখত আর তার ছবি আঁকত। তাদের এই প্রেম ছিল পার্থিব জগতের ঊর্ধ্বে, কিন্তু এই গল্পের পরতে লুকিয়ে ছিল এক ভয়ানক রহস্য। নীলকণ্ঠ গ্রামের এক বৃদ্ধ জেলে অয়নকে একদিন সতর্ক করে বলে দিল, অয়ন, সমুদ্রের মায়ায় যে পড়ে তার কপালে দুঃখ থাকে। জলপরী মানুষের সাথে প্রেম করলে সমুদ্র দেবতা রুষ্ট হন। 100 বছর আগে এক যুবক জলপরীর প্রেমে পড়ে সমুদ্রে তলিয়ে গিয়েছিল, সে আর ফেরেনি। অয়ন ওইসব পাত্তা দিল না, কিন্তু নীরা একদিন খুব মন খারাপ করে এলো। সে জানালো তার বাবা সমুদ্রের রাজা, তাদের সম্পর্ক জেনে গেছে জলপরীদের জন্য মানুষের স্পর্শ নিষিদ্ধ। যদি কোনো জলপরী কোনো মানুষকে মন থেকে ভালোবাসে, তবে তাকে তার অমরত্ব বিসর্জন দিতে হয়। আর যদি সেই মানুষের ভালোবাসা মিথ্যে হয়, তবে জলপরীটি ফেনা হয়ে বিলীন হয়ে যাবে। কিন্তু রহস্য আরো গভীর হলো যখন নীরা বলল, অয়ন, তুমি কি জানো তোমার পূর্বপুরুষরা কারা? তোমার ঘরে যে পুরনো লকেটটা আছে, ওটা আমার দাদি চোখের জল দিয়ে তৈরি। তুমি আর আমি পূর্বজন্ম থেকেই একে অপরের সাথে যুক্ত। এক পূর্ণিমার রাতে সমুদ্র উত্তাল হয়ে উঠল। বিশাল ঢেউ এসে বাতিঘরকেও যেন গ্রাস করতে চাইল। সমুদ্রের মাঝখান থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নীরাকে ফিরিয়ে নেওয়ার জন্য স্বয়ং সমুদ্র দেবতা এসেছেন। দেবতা শর্ত দিলেন, যদি অয়ন তার জীবনের অর্ধেক আয়ু নীরাকে দিয়ে দেয়, তবেই নীরা মানুষ হয়ে ডাঙ্গায় থাকতে পারবে। আর যদি সে তা না করে, নীরাকে নিয়ে যাওয়া হবে অতল গহ্বরে, যেখানে সে চিরকাল বন্দি থাকবে। অয়ন এক মুহূর্তেও ভাবল না। সে বলল, আমার সমস্ত আয়ু নিয়ে নাও, শুধু নীরাকে আমার কাছে থাকতে দাও। হঠাৎ এক প্রচণ্ড আলোর ঝলকানি হলো, সমুদ্র শান্ত হয়ে গেল। নীরা আর জলপরী রইল না, তার রূপালী লেজ উধাও হয়ে সেখানে এলো দুটি পা। কিন্তু বিনিময়ে অয়ন তার দৃষ্টিশক্তি হারালো এবং নীরা আবার জলরাশিতে খেলা করতে শুরু করলো এবং সমুদ্রে ফিরে গেল।
অয়ন শুধু একজন শিল্পী ছিল না, সে ছিল এক রহস্যের উত্তরাধিকারী। তার ঠাকুরদার মৃত্যুর আগে এক জোড়া জীর্ণ ডায়েরি এবং একটি অদ্ভুত নীল পাথর দিয়ে গিয়েছিল। ডায়েরিতে লেখা ছিল, সমুদ্র কেবল জল নয়, সে এক প্রাচীন স্মৃতির ভাণ্ডার। যেদিন নীল পাথরটি জ্বলজ্বল করে উঠবে, বুঝবি তোর নিয়তি তোকে ডাকছে। অয়ন শহর ছেড়ে নীল কণ্ঠ গ্রামে এসেছিল সেই ডায়েরির রহস্য ভেদ করতে। গ্রামের মানুষগুলো ছিল অদ্ভুত। তারা রাতে কেউ সমুদ্রের দিকে তাকাতো না। তারা বিশ্বাস করত অমাবস্যার রাতে সমুদ্রের নিচে এক প্রাচীন শহর জেগে ওঠে, যা সাধারণ মানুষের চোখে দেখা নিষিদ্ধ। এক ঝড়ো রাতে অয়ন দেখল তার কাছে থাকা নীল পাথরটি তীব্র নীল আলো ছড়াচ্ছে। সে অদম্য আকর্ষণে বাতিঘরের পেছনের গোপন গুহায় চলে গেল। সেখানে মানুষের জলশান্ত, কিন্তু নিচ থেকে একটা অদ্ভুত আলো ঠিকরে বেরোচ্ছে। হঠাৎ জলের ভেতর থেকে উঠে এলো এক মায়াবী অবয়ব, নীরা, সমুদ্রের রাজকন্যা। তবে নীরা একা ছিল না, তার পেছনে তাড়া করছিল সমুদ্রের এক বিভীষিকাময় প্রাণী, কালপুরুষ, যে সমুদ্রের অন্ধকার খাদের প্রহরী। নীরা আহত ছিল। অয়ন তার সাহস সঞ্চয় করে পাথর ছুঁড়ে কালপুরুষকে বিভ্রান্ত করলো এবং নীরাকে গুহার ভেতর টেনে আনলো। সেই রাতে নীরা আর তার আসল উদ্দেশ্য বলল। সে কোনো সাধারণ জলপরী নয়, সে সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিস এর শেষ বংশধর। তাদের শহর এক প্রাচীন অভিশাপে পাথর হয়ে গেছে। নীরা ডাঙ্গায় এসেছে এক বিশেষ মন্ত্রপুত মুক্ত খুঁজতে, যা 100 বছর আগে অয়নের পূর্বপুরুষরা রক্ষা করার দায়িত্ব নিয়েছিল। গল্পের নতুন মোড় এলো যখন গ্রামের তান্ত্রিক ভৈরব তাদের দুজনের সম্পর্কের কথা জেনে ফেলল। ভৈরব জানতো, যদি কোনো জলপরীর রক্ত পূর্ণিমার রাতে যজ্ঞে আহুতি দেওয়া হয়, তবে সে অমরত্ব লাভ করবে। সে অয়নকে অনুসরণ করতে শুরু করলো। এদিকে অয়ন আর নীরা একে অপরের প্রেমে ডুবে যাচ্ছিল। নীরা অয়নকে এক বিশেষ লতা গুল্মের রস খাওয়ালো, যার ফলে অয়ন জলের নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা পেল। নীরা তাকে নিয়ে গেল সমুদ্রের তলদেশে। সেখানে অয়ন দেখলো এক অপূর্ব পৃথিবী, প্রবালের প্রাসাদ, উজ্জ্বল মাছের মিছিল আর ধ্বংস হয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতা। কিন্তু নীরা তাকে সতর্ক করলো, অয়ন, তুমি মানুষের পৃথিবীর মানুষ। বেশিক্ষণ এখানে থাকলে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলবে, তুমি ভুলে যাবে তুমি কে। পূর্ণিমার রাত ঘনিয়ে এলো। ভৈরব তার দলবল নিয়ে অয়নকে বন্দী করলো এবং নীরাকে ধরার জন্য জাল পাতলো। তারা জানতো অয়নকে বিপদে ফেললে নীরা ডাঙ্গায় উঠে আসবে। সমুদ্র তটে আগুনের কুণ্ড জ্বালিয়ে তান্ত্রিক যখন নীরাকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন আকাশ কালো হয়ে গেল। নীরা কাঁদল না, বরং এক অদ্ভুত সুরে গান গাইতে শুরু করলো। সেই গান ছিল সমুদ্রকে জাগিয়ে তোলার গান। হঠাৎ বিশাল এক জলোচ্ছ্বাস এসে তীরের সবকিছু উলটপালট করে দিল। কিন্তু এর মধ্যেই ভৈরব নীরাকে লক্ষ্য করে একটি বিষাক্ত তীর বল্লভ নিক্ষেপ করলো। নীরাকে বাঁচাতে অয়ন নিজের বুক পেতে দিল। তড়িৎ বল্লভটি অয়নের হৃৎপিণ্ড ভেদ করে গেল। অয়নের নিথর দেহ নীরা এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। তার চোখের রং রক্তিম হয়ে উঠল। সে তার হাতে নীল পাথরটি চূর্ণ করে ফেলল। সেই পাথরের ভিতর থেকে বের হয়ে এলো এক প্রাচীন শক্তি। সেই শক্তিতে ভৈরব তার অনুসারীরা চিরদিনের জন্য পাথরের মূর্তিতে পরিণত হলো। কিন্তু অয়ন আর নেই। নীরা ডুকরে কেঁদে উঠল। সে জানতো অয়নকে বাঁচানোর একটি পথ আছে। জলপরীরা তাদের হৃৎপিণ্ড অর্ধেক অংশ অন্যকে দান করতে পারে, কিন্তু তাতে তারা নিজের চিরকালের জন্য মানুষের রূপ ধারণ করবে। সে জানতো অয়নকে বাঁচানোর একটি পথ আছে। জলপরীরা তাদের হৃৎপিণ্ডের অর্ধেক অংশ অন্যকে দান করতে পারে, কিন্তু তাতে তারা নিজের চিরকালের জন্য মানুষ রূপ ধারণ করবে এবং কোনোদিন আর সমুদ্রে ফিরতে পারবে না। তারা তাদের অমরত্ব হারাবে। নীরা দ্বিধা না করে সমুদ্রের রাজকন্যা তার মায়াবী ক্ষমতা ত্যাগ করে হৃৎপিণ্ডের স্পন্দন অয়নকে ফিরিয়ে দিল। অয়ন বেঁচে গেল। এরপর অনেক বছর কেটে গেল। আমরা দেখতে পাই অয়নের কাছে একটা পুরনো হাতঘড়ি আছে, যা কখনো চলতো না, কিন্তু যেদিন পূর্ণিমার রক্তিম বর্ণ ধারণ করত, সেই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরত। এক ঝড়ের রাতে ঘড়ির কাঁটা যখন তীব্র গতিতে ঘুরছে, অয়ন
লাইট হাউসের ওপর থেকে দেখল সমুদ্রের ঢেউয়ের মাঝে হাজার হাজার নীল আলো জ্বলছে। সে নিচে নেমে এলো এবং দেখল পাথরের উপর পড়ে আছে এক অপূর্ব নারীর মূর্তি। তার কোমর পর্যন্ত মানুষের মতো, আর নিচটা হীরের মতো উজ্জ্বল, আঁশযুক্ত এক লেজ। তার সারা শরীরে গভীর ক্ষত। সে যেন ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করা হয়েছে। অয়ন মেয়েটিকে উদ্ধার করে লাইট হাউসের গোপন কুঠুরিতে নিয়ে এলো। সে দেখল নীরাকে স্পর্শ করার সাথে সাথে সে এক প্রাচীন যুদ্ধের অংশ হয়ে গেছে।